আসসালামু আলাইকুম দর্শক। আমি এর আগেও একটি পর্বে বলেছিলাম যে বিদেশের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা বর্তমান সময়ে সেটা একদম তলানিতে এসে পৌঁছেছে। পররাষ্ট্রিক এই সম্পর্কটা আসলে বাংলাদেশের, যেটা আমরা আশা করেছিলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রপ্রধান হন, প্রধান উপদেষ্টা হওয়ার সাথে সাথে আমাদের সবার মনে একটা আশা ছিল যে উনি যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কটা হয়তো অনেক মজবুত এবং অনেক সুদৃঢ় হবে। এর ফলে হয়তোবা বাংলাদেশ বৈদেশিকভাবে প্রচুর লাভবান এবং সমৃদ্ধ হওয়ার আশা আমাদের সবার মনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কগুলো বিভিন্ন দেশের সাথে একদম তলানিতে এসে পৌঁছেছে। এই কারণে কথাটা বললাম যে বহির্বিশ্বে বিভিন্ন রকমের ছোটোখাটো যে ঘটনাগুলো, যেগুলো আদতে মনে হচ্ছে যে ছোট, কিন্তু আসলে এই ঘটনাগুলো ছোট বললে ভুল হবে, এই কারণে যে রেসটা বিশাল। আজকে একটি দেশে যখন বাংলাদেশি কোনো শ্রমিকদের নিয়ে কোনো রকম ঝামেলা হয়, তাই সেটা বাংলাদেশের শ্রমিক যে সমস্ত দেশে থাকে সেই সমস্ত দেশে নিমিষের মধ্যে সেই ঘটনাগুলো ছড়িয়ে যাচ্ছে এবং তার প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে। গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশি আটক করে তাদেরকে জঙ্গি হিসাবে মালয়েশিয়ান সরকার আখ্যায়িত করেছেন। তাদেরকে জঙ্গি তালিকাভুক্ত করার পরবর্তীতে বাংলাদেশ সরকারের এমন কোনো পদক্ষেপ আজও পর্যন্ত দেখা যায়নি যে কারণে হয়তো বা মালয়েশিয়ান সরকার কিছুটা হলেও এই ব্যাপারটাকে একটু হালকাভাবে নিতে, এরকম কোনো যোগাযোগ বা এরকম কোনো উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি। তার ফলশ্রুতিতে গতকালকে ৯৬ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতেই দেওয়া হয়নি, তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। আসলে একটু ভাবুন, একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী আছে যারা বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের এই লোকগুলো বিভিন্ন রকম কর্মসংস্থানের জন্য সেখানে গিয়েছেন এবং সেখান থেকে হাড়ভাঙা পরিশ্রম করে তারা অক্লান্ত পরিশ্রমের ফসল সেই অর্থগুলো বাংলাদেশে পাঠাচ্ছেন। আর সেই রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশ মজবুতভাবে মেরুদণ্ড সোজা করে বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান মজবুত করছে। এই রেমিটেন্সটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে এই বৈদেশিক মুদ্রাগুলি বা মানুষের কষ্টার্জিত এই টাকাগুলো যদি বাংলাদেশে প্রবেশ না করে, তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে অনেকটাই সময় লেগে যেত। আমরা কয়েকদিন আগেও যেখানে কল্পনা করেছিলাম বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে, সেখানে হঠাৎ করেই বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা এবং গুরুত্ব না দেওয়া এবং উদাসীনতার কারণে বাংলাদেশটা আজকে সিঙ্গাপুর না গিয়ে উগান্ডার পথে হাঁটছে। দুঃখ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। দেখুন, বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিনিয়োগ করে তারপর একটা শ্রমিককে বিদেশি কর্মসংস্থানের জন্য যেতে হয়, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্যান্য দেশের শ্রমিকরা খুব অল্প খরচে অল্প টাকায় যেখানে গিয়ে বিদেশে অধিক টাকা উপার্জন করতে পারছে, সেখানে বাংলাদেশের শ্রমিকরা অনেক টাকা দিয়ে বিদেশে গিয়ে তুলনামূলকভাবে তাদের থেকে কম উপার্জন করছে। তারপরও বিদেশ নির্ভরতা বাংলাদেশে ধীরে ধীরে বেড়েই চলেছে। অনেক মানুষ একটু স্বচ্ছন্দে একটু ভালো থাকার প্রত্যাশা নিয়ে বিদেশে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। কিন্তু এই যে বিপুল জনগোষ্ঠী যারা বিদেশে আছে, তাদের জন্য সরকারের যতটুকু করণীয় ছিল, তাদের পাশে যতটুকু দাঁড়ানোর ছিল, সেই সুযোগটা হয়তোবা আমাদের সরকার গ্রহণ করেনি বা সেই উদ্যোগটাও হয়তোবা তারা নেয়নি। যার ফলশ্রুতিতে এখনও পর্যন্ত বিদেশের সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্কটা এতটা গভীর মজবুত হয়নি। সেই প্রেক্ষাপট থেকে বর্তমান সরকারের উপর যতটুকুই আমাদের আশা ছিল, এখন কেন জানি মনে হচ্ছে সেই আশাটা আসলে আমাদের দুরাশা ছিল। আমাদের আশা করাটাই হয়তো বা ভুল ছিল, কারণ বর্তমান সরকারকে এই বিষয়ে কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করতেই দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগের জন্য ছুটছেন, চায়না বিনিয়োগ সহ বিভিন্ন দেশে বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তার ফলে আদৌতে কি বাংলাদেশে ১টি টাকার বিনিয়োগ এসছে? ১টি টাকারও বিনিয়োগ আসেনি। আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই ১১ মাস ক্ষমতা গ্রহণ করার পরে ১১ মাসে প্রায় অনেকগুলি দেশ, বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যেক মাসেই ২-৩টি করে সফর দিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন দেশে আলোচনা
করেছেন, সরকার প্রধানদের সাথে কোথাও কোথাও আলোচনা হয়েছে, কোথাও কোথাও সেমিনার, সভা সমাবেশ, মিটিং করে চলে এসছেন। তার ফলশ্রুতিতে আজও পর্যন্ত কি কোনো দেশের সাথে বাংলাদেশের কর্মী বা বাংলাদেশ থেকে কর্মসংস্থানের কোনো সুযোগ তিনি সৃষ্টি করতে পেরেছেন? কয়েকদিন আগে জাপানের সাথে একটি অবশ্য চুক্তিও করে এসছেন, জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক নেবে। কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে জাপানে শ্রমিক যাওয়াটা এবং কর্মসংস্থান করার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জাপানে ভাষা শিক্ষা। জাপানে একজন লোক যদি বাংলাদেশ থেকে জাপানি ভাষায় মোটামুটি দক্ষ না হয়ে যান, তাহলে জাপানে কর্ম করাটা খুব কষ্টকর বিষয়। আর এই ভাষাগত জটিলতার কারণে জাপান, অনেক দেশের লোকজনই জাপানে গিয়ে কর্মসংস্থান করার চিন্তা ভাবনা বাদ দিয়ে তারা ইউরোপ সহ অন্যান্য দেশে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বর্তমান সময়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ এই সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলোতে, যারা একেবারে উন্নত দেশ নয়, উন্নয়নশীল বা কিছুটা উন্নত দেশ, মধ্যম আয়ের উন্নত দেশ, সেই সমস্ত দেশে বিপুল কর্মসংস্থানের চাহিদা তৈরি হয়। এই লোকগুলো সেই সমস্ত দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। কিন্তু সেই ব্যাপারে এই সরকার কতটুকু সহযোগিতা করছে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যায়নি এই 11 মাসে। এই অন্তর্বর্তী সরকার, যাদের দিয়ে আশা ভরসা মানুষের সবচেয়ে বেশি ছিল, তাদের এমন কোনো উদ্যোগের ফলে এমন কোনো ফল এখনও আমরা হাতে পাইনি, যে ফলে বা যে রেজাল্ট দেখে আমরা বলতে পারি যে এই সরকার একটি মানে যাকে বলে এক ধরনের দৃষ্টান্ত স্থাপনকারী কোনো কাজ করেছেন বৈদেশিক কর্মসংস্থানের ব্যাপারে। আসলে এই সেক্টরটা বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা বা রিজার্ভ বৃদ্ধি করার জন্য বা বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করার জন্য সবচেয়ে বড় একটি সেক্টর হচ্ছে রেমিটেন্স বা বিদেশি যোদ্ধাদের পাঠানো টাকা। দ্বিতীয় আরেকটি সেক্টর, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। সেটা তো অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে, আমেরিকার 35% শুল্কের বিপরীতে। সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বর্তমান 11 মাসের সরকারের কর্মকাণ্ডের উপর দৃষ্টি দিলে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা অস্থিতিশীল অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, জননিরাপত্তার শঙ্কা, দ্বিতীয়ত বৈদেশিক কর্মসংস্থান যারা করছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় নানান রকম বাধা, বিভিন্ন প্রতিকূলতা, অসহযোগিতা, সব কিছু মিলিয়ে আসলে দেশটা খুব একটা ভালো নেই। দেশের অর্থনৈতিক অবস্থা আমার কাছে এখন পর্যন্ত যতটুকু মনে হয়েছে, দেশটা একটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। আমরা হয়তো বা সিঙ্গাপুর বা অন্য উন্নত দেশগুলোর হওয়ার জন্য যে চিন্তাটা করেছিলাম, সেই চিন্তাটা থেকে হয়তো বা আমাদের ফিরে আসতে হবে। আমাদের হয়তো বা চিন্তা করতে হবে এখন নতুন করে যে যতটুকু বিগত কয়েকটা দিনে হারিয়েছি সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। দুঃখ নিয়ে কথাগুলি বলছি, যদিও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কথাগুলো বলছি না, কিন্তু অবস্থা দৃষ্টে বৈদেশিক এই যে বিষয়টা, বিশেষ করে মালয়েশিয়ার যে ঘটনাটা, সরকার চুপচাপ সহ্য করে গেল, এটার কোনো প্রতিবাদ বা এটা নিয়ে কোনো কর্ম করতে বা এটা নিয়ে কোনো উদ্যোগ নিতে সরকারকে দেখলাম না। যারই ফলশ্রুতিতে মালয়েশিয়ার প্রবেশদ্বারটা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। তার পাশাপাশি যেই দেশগুলো আছে মালয়েশিয়ার সংযুক্ত যেই দেশগুলো, তাদের উপরও তাদের প্রভাব পড়বে। মিডল ইস্টের বাজারটা অবস্থা এখন বর্তমান সময়ে খুবই খারাপ। প্রচুর পরিমাণ লোক সেখানে বেকার হয়ে যাচ্ছেন। অনেক মানুষ আছে যাদেরকে কর্মসংস্থান থেকে বিচ্যুত করে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই মালয়েশিয়ার প্রভাবটা সেই সমস্ত দেশেও পড়বে। ইউরোপিয়ার বিভিন্ন দেশ, যেখানে অস্ট্রেলিয়া, কানাডা বা বলেন আপনার অন্যান্য যেই দেশগুলো রয়েছে, যেখানে বাংলাদেশি শ্রমিকরা প্রচুর পরিমাণ, বাংলাদেশি লোকরা প্রচুর পরিমাণ কর্মসংস্থানের জন্য যাচ্ছে, সেই সমস্ত দেশগুলিতেও এর প্রভাব পড়বে। অলরেডি বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বা দেখা গেছে আয়ারল্যান্ড বা ডেনমার্ক বা অন্যান্য যেই দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সেনজেনভুক্ত, নন সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলি আছে যেখানে বাংলাদেশি মানুষের যাতায়াত, সেই সমস্ত দেশগুলি তাদের ভিসা রেশিও এত পরিমাণ কমিয়ে দিয়েছে যা দেখে বলাই যায় যে তারা ভিসাই দিচ্ছে না এখন আমাদেরকে। তো এটার কারণ, কয়েকটা কারণ হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান যেই রাজনৈতিক অস্থিরতা, দেশের যেই অর্থসামাজিক অবস্থা সেগুলো, এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান সময়ে যিনি আছেন, পররাষ্ট্র উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূস যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাদের বৈদেশিকের সাথে সম্পর্কের ঘাটতি। যাই হোক, এই ঘাটতি উত্তরণ হোক। আমরা আশা করি আমাদের বাংলাদেশটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।